আচ্ছা, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুব ইম্পর্টেন্ট এবং খুব এক্সেপশনাল একটা চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম কি? একতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, তোমরা বলো তো হিসাব বিজ্ঞান কাকে বলে? আচ্ছা, হিসাব বিজ্ঞান হলো বিজ্ঞানসম্মত উপায়ে হিসাব সংরক্ষণ করার কলাকৌশল, রাইট? তাই না, বলো? আচ্ছা, পারফেক্টলি বিজ্ঞানসম্মত উপায়ে পূর্ণাঙ্গভাবে হিসাব সংরক্ষণ করার যাবতীয় কলা কৌশলকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান বলা। আর এই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা কি বলো তো? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। কি স্যার? দুতরফা দাখিলা পদ্ধতি। দু মানে কি? দুই। তরফা মানে কি? দিক। একটা দিকের নাম কি? ডেবিট, আর একটা দিকের নাম কি? ক্রেডিট। অর্থাৎ আমাদের সাথে যা কিছু ঘটবে, যত লেনদেন ঘটবে, এই লেনদেনগুলোকে আমরা অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে কিছু হিসাবকে ডেবিট দিকে এবং কিছু হিসাবকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব, রাইট? এই দুই ভাগে বিভক্ত করে বা দুই দিকে লেনদেনগুলোকে বিভক্ত করে, হিসাবগুলোকে বিভক্ত করে হিসাবের খাতায় লিপিবদ্ধ করার প্রক্রিয়াটাকে বা কৌশলটাকে কি বলা হয়? দুতরফা দাখিলা পদ্ধতি। এটা কে আবিষ্কার করছে? লুকা প্যাসিওলি, 1494 সালে, রাইট? দ্যাটস ওয়াই আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কি? দুতরফা দাখিলা পদ্ধতি, এবং এর জনক হচ্ছে কি? লুকা প্যাসিওলি। ওকে, এখন বলো তো দুতরফা দাখিলা পদ্ধতি অথবা ডেবিট ক্রেডিট, এই পদ্ধতিটা সবাই কি জানে? নো। বুয়েট থেকে ধরো ইঞ্জিনিয়ার হয়েছে, বাট জীবনে অ্যাকাউন্টিং পড়ে নাই, সে কি এই লেনদেন অ্যানালাইসিস করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে বলো? সে কি অশিক্ষিত নাকি আমাদের সমাজের সর্বোচ্চ শিক্ষিত? তারপরেও সে কি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে যদি সে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুনগুলো না জানে? ধরো ঢাকা মেডিকেল থেকে ডক্টর হয়ে বের হয়েছে, সে কি পারবে লেনদেন পড়ে ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ নির্ণয় করতে? না। ধরো একজন কি বলবো, খুবই বড় মাপের দার্শনিক, সে কি পারবে? নো। তাহলে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি এটা খুবই একটা স্পেশালাইজড পদ্ধতি। যারা এই পদ্ধতিটাকে কষ্ট করে, পরিশ্রম করে আত্মস্থ করে, শুধু তারাই কিন্তু এটার প্রয়োগ করতে পারে বা এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারে, রাইট? এছাড়া যতই শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, কারো পক্ষে কি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা সম্ভব বলো? বা ডেবিট ক্রেডিট এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা সম্ভব না। এ কারণে দেখা গেছে বেশিরভাগ ব্যবসায়ীরা যারা এই বিজনেস স্টাডিজের স্টুডেন্ট না, বা যারা এই দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন জানে না বা এটাকে ব্যবহার করার মতো যথেষ্ট ক্যাপাবল না, ওই সমস্ত ব্যবসায়ীরা বা ওই সমস্ত ফার্ম তাদের হিসাবগুলোকে একতরফা পদ্ধতিতে কি করে? সংরক্ষণ করে। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি হলো অ্যাজ ইউজুয়াল পদ্ধতি। পৃথিবীর সমস্ত মানুষজন যেই পদ্ধতিটাকে অনুসরণ করে সেটাই হচ্ছে কি? একতরফা দাখিলা পদ্ধতি। ওকে স্যার, এতদিন পর্যন্ত ক্লাস 9 থেকে এই চ্যাপ্টারটি স্টার্ট করার আগ পর্যন্ত আমরা যা কিছু শিখেছি হিসাব বিজ্ঞান নিয়ে, সবই ছিল কি? দুতরফা দাখিলা পদ্ধতি। বাট আজকে আমরা আলোচনা করতেছি কি নিয়ে? একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। সো এইখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছে একটু এলোমেলো লাগাটাই স্বাভাবিক না বলো? কারণ আমরা এখন ট্র্যাক থেকে বের হয়ে গেছি। তো যারা অ্যাকাউন্টিং জানে না, যারা ডেবিট ক্রেডিট জানে না, যারা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো জানে না, তারা কি হিসাব রাখে না? ইয়েস, রাখে। তাদের এই হাতুড়ে পদ্ধতিটা, হিসাব সংরক্ষণের এই অপূর্ণাঙ্গ পদ্ধতি বা অবৈজ্ঞানিক পদ্ধতিটাকে আমরা কি নামে ডাকবো স্যার? একতরফা দাখিলা পদ্ধতি। ওকে, এখন ধরো কোনো একজন লোক যে হিসাব বিজ্ঞান জানে না, সে তোমার কাছে আসলো, আচ্ছা বাবা এক কাজ করো, তুমি আমার এই ব্যবসায় এই যে 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 লেনদেনগুলো আমি এগুলারে লিখে রাখছি, এবার তুমি আমাকে একটু আমার মুনাফা বা ক্ষতিটা বের করে দাও দেখি। তখন যদি তুমি বলো না আমি পারবো না, বিকজ আপনি তো দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করেন নাই, আচ্ছা সে কি এই কথা বুঝবে? বুঝবে না, বরং সে তোমারে কি করবে? বকাঝকা করবে, হুদ্দাই পড়াশোনা করাইছে, গরু একটা, অশিক্ষিত, পারে না কিচ্ছু। তুমি কি আর তারে বুঝাইতে পারবা যে আপনি ডেবিট ক্রেডিট নির্ণয় করেন নাই বা দুতরফা দাখিলার পদ্ধতি ফলো করেন নাই, আপনার এই পদ্ধতিটা ভুল, এটা দ্বারা আমি পারফেক্টলি আপনার মুনাফা ক্ষতি বের করতে পারবো না, এই ধরনের কথা কি তুমি তার বুঝাইতে পারবা বলো? পারবে না, বরঞ্চ সে বুঝে নেবে তুমি কি? তুমি হচ্ছে অশিক্ষিত, হুদাই পড়াশোনা করছো, রাইট? এ কারণে আমরা এই একতরফা দাখিলা পদ্ধতিটা শিখব। ওকে,
এই একতরফা দাখিলা পদ্ধতিটা জাস্ট শেখার জন্য আমরা শিখতেছি, বাট এটার কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। ওকে, কর্পোরেট সেক্টরে সবাই কোন পদ্ধতিটা ফলো করে? দুতরফা দাখিলা পদ্ধতিটাকে ফলো করে। ওকে, যারা ছোট ছোট ব্যবসায়ী, হ্যাঁ, যাদের ক্যাপিটাল কম, সাধারণত এক মালিকানা বা অংশীদারি ব্যবসা, বা যে সমস্ত ব্যবসায়ের ওনার যারা, তারা উচ্চশিক্ষিত না, হ্যাঁ, বা অ্যাকাউন্টেন্ট মেনটেন করার মতো যাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করবে? একতরফা দাখিলা পদ্ধতিকে অনুসরণ করবে। ধরো একজন মুদি দোকান, একজন ফুচকা ব্যবসায়ী, একজন চটপটি ফুচকা বেচে যারা, তারা এরাও হিসাব রাখে, বাট তারা কোন পদ্ধতিতে রাখে? একতরফা। এদের হিসাব পদ্ধতিটা কি? আচ্ছা, আমি তো 2025 সালে বিজনেস স্টার্ট করছিলাম 10,000 টাকা নিয়ে, আজকে তো বছর শেষ, এখন আমার পকেটে আছে কত? 15,000। আর এই সারা বছরে আমি ব্যবসা থেকে কি করছি? 20,000 টাকা নিচ্ছি। ওকে, আর একবার একটা বিপদ হয়েছিল, তখন আমি 5,000 টাকা দিছিলাম। তাহলে এই যে আমার প্রারম্ভিক মূলধন এত, অতিরিক্ত মূলধন এত, উত্তোলন এত, সমাপনী মূলধন এত, তাহলে আমার লাভ হইল না ক্ষতি হইল? এইভাবে তারা কি করে? তাদের ব্যবসায়ের মুনাফা বা ক্ষতিগুলো নির্ণয় করে। আমরা যেভাবে করি ওইভাবে তারা করে না। ওকে, যাই হোক স্যার, এখন এখানে যারা তোমরা আসো, বলো দেখি তোমরা কি বুঝতে পেরেছো যে একতরফা দাখিলা পদ্ধতি কি? বুঝতে পেরেছো? এই একতরফা দাখিলা পদ্ধতিটা কারা ব্যবহার করে এটাও বুঝতে পেরেছো, রাইট? ওকে, ফাইন। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের লাস্ট অধ্যায়, একদম শেষ অধ্যায়। দেখো, আমরা আর্থিক বিবরণী করেছি না? বলো, যে আমরা যে আর্থিক বিবরণী করেছি, আর্থিক বিবরণী অধ্যায়টা আর হলো একতরফা দাখিলা পদ্ধতি, এই দুটা অধ্যায় হলো একই মায়ের পেটের যমজ ভাইয়ের মতো, মানে প্রায় সবই সেম, জাস্ট পার্থক্য এক জায়গায়, যে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি যেটা দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আমরা আর্থিক বিবরণী বলি, আর একটা হলো অবৈজ্ঞানিক পদ্ধতি, এটাকে আমরা একতরফা দাখিলা পদ্ধতি বলি। বাট আর্থিক বিবরণী তুমি যেভাবে যেভাবে করেছো, একতরফা দাখিলা পদ্ধতি হুবহু সেভাবেই করব। আর্থিক বিবরণীতে আমরা কি করি? লাভ ক্ষতি নির্ণয় করি। এখানেও আমরা সেম কাজটা করব। আর্থিক বিবরণীতে আমরা কি করি? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র বা সম্পদ দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করি। এখানেও আমরা কি করব? হুবহু সেম কাজটাই করব। ওকে, বাট ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে স্যার, আচ্ছা তাহলে আসো আমরা একটু চেক করি যে আমাদের এই অধ্যায়ের চেকলিস্টটা কি। আচ্ছা, এই অধ্যায়ে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত এবং সমাপনী মূলধনের পরিমাণ কত সেটা নির্ণয় করতে যাচ্ছি। ওকে, তো এই অধ্যায়টার মোস্ট কমন রিকোয়ারমেন্ট হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ কত নির্ণয় করো। ওকে, তো প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন আমরা কীভাবে পাই? আমরা যদি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিই, কী পাবো? প্রারম্ভিক মূলধন। যদি আমরা সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিই, কী পাবো? সমাপনী মূলধন। ওকে, সো প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন নির্ণয় করতে বলতে পারে, এবং এইগুলো নির্ণয় করার জন্য আমাদের কোয়েশ্চেনের মধ্যে সম্পদ এবং দায়ের একটা সারণী দেয়া থাকবে। ওকে, ওই সারণীটাকে ব্যবহার করে আমরা কি করব? প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন নির্ণয় করব। যেমন দেখো, এটা একটা বোর্ড কোয়েশ্চেন। এই যে এখানে একটা সারণী দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা কি বলো তো? এই টেবিলটা হলো কিছু সম্পদ এবং দায়ের টেবিল, রাইট? এখানে দেখো কিছু সম্পদ আর দায়ের লিস্ট দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে 1/1/2016 সালের, এবং এখানে তথ্যগুলো হলো 31/12/2016 সাল। তাহলে আমাদের এই ম্যাথটার আর্থিক, মানে এই যে আমরা ম্যাথটা দেখতেছি বা যে কোয়েশ্চেনটা দেখতেছি, এটা কোন হিসাবকালের জন্য? 2016 সালের জন্য। তো 2016 সালে স্টার্টিং ডেটা কি? 1/1, তার মানে এগুলো হচ্ছে সব প্রারম্ভিক তথ্য, এবং 2016 সালের ক্লোজিং বা এন্ডিং ডেটটা কি? 31/12, তার মানে এগুলো সব সমাপনী তথ্য। ওকে, যেমন ধরো এখানে কি দেওয়া আছে? নগদ তহবিল, এটা একটা সম্পদ। তাহলে নগদ তহবিল 32,000, এটা হলো প্রারম্ভিক সম্পদ। 46,000, এটা কি? সমাপনী সম্পদ, তাই না? যেমন প্রদেয় হিসাবটা কি? একটা দায়, এই যে 25,000, এটা হলো প্রারম্ভিক প্রদেয় হিসাব বা প্রারম্ভিক দায়, আর এটা হলো কি? সমাপনী প্রদেয় হিসাব বা সমাপনী দায়। তো এইরকম আমাদের একটা কি দেয়া থাকবে? সারণী দেয়া থাকবে কোয়েশ্চেনের মধ্যে, যে সারণীর মধ্যে প্রারম্ভিক সম্পদ দায় দেয়া থাকবে, সমাপনী সম্পদ দায় দেয়া থাকবে। এই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়গুলোকে ব্যবহার করে আমরা কি নির্ণয় করবো বলো তো? প্রারম্ভিক মূলধন। আর সমাপনী সম্পদ এবং সমাপনী দায়গুলোকে ব্যবহার করে
আমরা কি নির্ণয় করবো বলতো? সমাপনী মূলধন। ওকে, তো এটা হলো আমাদের এই অধ্যায়ের মোস্ট কমন রিকোয়ারমেন্ট। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, এবং এটা নির্ণয় করা খুবই সহজ, তাই না বলো? ওই যে সম্পদ ব্যয় সারণী, ওই সারণী ব্যবহার করেই আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করে ফেলব। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন আর্থিক বিবরণী অধ্যায়টা করেছি, আর্থিক বিবরণী অধ্যায়ে মুনাফার পরিমাণ বা ক্ষতির পরিমাণ বা আর্থিক অবস্থার পরিমাণ নির্ণয় আর্থিক ফলাফলের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি করতাম? আয় বিবরণী। কি করতাম? আয় বিবরণী করতাম, তাই না? সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এক ধাপ আয় বিবরণী করতাম, আর ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী করতাম, রাইট? মনে আছে না তোমাদের? একটা কি ছিল? এক ধাপ আয় বিবরণী, আর একটা কি ছিল? বিশদ আয় বিবরণী, রাইট? তো এই যে আয় বিবরণী আমরা যে করতাম, ওই আয় বিবরণীটার নামই এখানে হয়ে গেছে কি স্যার? লাভ লোকসান বিবরণী। তাহলে আয় বিবরণীরই আরেকটা নাম কি? লাভ লোকসান বিবরণী। কেন বলো তো? বিকজ আয় বিবরণী করার উদ্দেশ্য হলো লাভের পরিমাণ কত বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করা। যেহেতু লাভের পরিমাণ বা মুনাফার পরিমাণ এবং লোকসানের পরিমাণ বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা আয় বিবরণী করে থাকি, তাই আয় বিবরণীর আরেকটা নাম হচ্ছে কি স্যার? লাভ লোকসান বিবরণী। তো আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত আয় বিবরণী না বলে কি বলি? লাভ লোকসান বিবরণী বলি। ওকে, এরপরে আসো, তাহলে তোমরাই বলো তো স্যার, লাভ লোকসান বিবরণীর মধ্যে আমরা কোন তথ্যগুলোকে আনবো? আয় আর ব্যয়গুলোকে। কাকে আনবো? আয় আর ব্যয়গুলোকে। এটা আর্থিক বিবরণীর কনসেপ্ট থেকে তোমরা বলছো, তাই না? যে আমরা আয়গুলোকে আনবো, সেখান থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিব, এই তো। কিন্তু জানো, এইখানে লাভ লোকসান বিবরণী যখন তুমি করবা, এই একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান বিবরণের প্যাটার্নটা একটু ভিন্ন হবে। হ্যাঁ, যেমন দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা যখন লাভ লোকসান বিবরণী করব, দেখো লাভ লোকসান বিবরণীর দুইটা দিক থাকবে। ওকে, লাভ লোকসান বিবরণীর কয়টা দিক থাকবে? দুইটা দিক। একটা হলো ডেবিট দিক, আরেকটা কি? ক্রেডিট দিক। ওকে, দেখো লাভ লোকসানের ডেবিট দিক যেটা, এটা ব্যয়কে বোঝানো হচ্ছে, আর লাভ লোকসানের ক্রেডিট দিক যেটা, এটা কি? আয়কে বোঝানো হচ্ছে। ওকে, লাভ লোকসান হিসাবে কি আসবে বলো তো? আয় আর ব্যয়। কি আসবে? আয় আর ব্যয়। তো আমরা জানি ব্যয় কোন দিকে যায়? ডেবিট দিকে। দ্যাটস ওয়াই এই লাভ লোকসান হিসাবে ডেবিট দিকটা কি? ব্যয়। আর ক্রেডিট দিকটা কি? কিন্তু মজার ব্যাপার হলো, এখানে কি আমি ডেবিট ক্রেডিট লিখতে পারবো? কেন পারবো না বলো তো? কারণ এটা তো একতরফা। একতরফার মধ্যে কি ডেবিট ক্রেডিট লেখা যাবে? তাহলে তো এটা দুতরফা হয়ে যেত। তাহলে আমি এখানে কিন্তু ডেবিট ক্রেডিট লিখবো না, তবে আমরা মনে মনে ধরে নিব যে বাঁ দিকটা হলো কার দিক? ব্যয়ের দিক। ওকে, বিবরণ টাকা, বিবরণ, আর এখানে কি হবে স্যার? টাকা। বুঝতে পারলাম না? এটা আয়সন্ম ব্যয়সন্ম লেখা যাবে না। তো লাভ লোকসান বিবরণীর ছকটা হলো এরকম: বিবরণ টাকা, বিবরণ টাকা। বাঁ দিকটা কার জন্য বরাদ্দ? ব্যয়ের জন্য। ডান দিকটা কার জন্য বরাদ্দ? আয়ের জন্য। ওকে, এখন দেখো মজার বিষয়, যেহেতু এটা আয় বিবরণী, তাহলে এখানে শুধুমাত্র কি আসবে? আয়। আর কি আসবে? ব্যয়। আমরা তো এটাই জানি, আর্থিক বিবরণীতে আমরা এইভাবেই শিখেছিলাম। কিন্তু এটা তো আর্থিক বিবরণী না, এটা কি? একতরফা, হাতুড়ে পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি। সো এটা তো আর হুবহু ওই রকম হবে না। হবে বলো? না। তাহলে এই জায়গায় আমরা একটা চেঞ্জ আনবো। ওকে, এই লাভ লোকসান বিবরণীটা আর্থিক অবস্থার আর্থিক বিবরণের আয় বিবরণীর মতো হবে না, এখানে একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? চেঞ্জটা হলো, লাভ লোকসান বিবরণী আমরা যদি ব্যয়ের দিকটা স্টার্ট করি, ব্যয়ের দিকটা আমরা স্টার্ট করব প্রারম্ভিক মূলধন দিয়ে। কাকে দিয়ে স্যার? প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধন দিয়ে আমরা ব্যয়ের দিকটা স্টার্ট করব। ওকে, আর আয়ের দিকটাকে আমরা স্টার্ট করব কি দিয়ে? সমাপনী মূলধন দিয়ে। ওকে, খুবই মানে অদ্ভুত না? আয় বিবরণীতে কি মূলধন আসে বলো? আমরা তো প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এগুলো কোথায় আনি? আর্থিক অবস্থার বিবরণীতে। কোথায়? 9-10-এ করছি। এই ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীতেও আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছি, তাই না? এই প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এগুলোকে আমরা কোথায় আনি? আর্থিক অবস্থার বিবরণীতে। বাট দেখো,
যখন আমরা একতরফা করতেছি তখন প্রারম্ভিক মূলধন কোথায় চলে আসতেছে? লাভ লোকসান হিসাবে। কোথায় চলে আসতেছে? লাভ লোকসান হিসাবে। তারপরে সমাপনী মূলধন কোথায় চলে আসতেছে? লাভ লোকসান হিসাবে, তাই না? আমরা এটা বিবরণী না বলে হিসাব বলি। লাভ লোকসান হিসাবে চলে আসতেছে, তাই না বলো? ওকে ফাইন। এরপরে যেটা আসবে ব্যয়ের দিকে আসবে অতিরিক্ত মূলধন। কি আসবে স্যার? অতিরিক্ত মূলধন। আমি এখানে সংক্ষেপে লিখলাম মূলধন। আচ্ছা, আয়ের দিকে কি আসবে জানো? উত্তোলন। কি আসবে? উত্তোলন। এখানে নগদ উত্তোলনও আসবে, পণ্য উত্তোলনও আসবে। কোথায়? আয়ের দিকে। তাহলে আয়ের দিকে আসতেছে উত্তোলন, আর ব্যয়ের দিকে আসতেছে কি স্যার? অতিরিক্ত মূলধন। ওকে, এরপরে আসো, মূলধনের উপর অনেক সময় সুদ ধরা হয়, তাই না বলো? আচ্ছা তোমরাই বলো তো, যে আমরা যখন অঙ্ক করি, ম্যাথ করি, তখন আমরা নিজেদেরকে মালিক মনে করি? নো, আমরা কিন্তু মালিক না। আমরা কি বলো তো? আমরা হচ্ছে ব্যবসা, আমরা হচ্ছে কারবার, রাইট? যেহেতু আমরা কারবার বা আমরা ব্যবসা, মূলধনটা কি আমরা দিয়েছি না মালিক দিয়েছে আমাদের? তাহলে মূলধনের উপর যে সুদটা চার্জ করা হবে, ধার্য করা হবে, এই সুদটা কি আমরা পাবো না আমরা দিব? তাহলে এটা আমাদের জন্য কি? ব্যয়। তাহলে মূলধনের সুদটা কি? ব্যয়। সো ডেবিট দিকে মূলধনের সুদ আসবে। কি আসবে স্যার? মূলধনের সুদ আসবে। ওকে, তো মূলধনের সুদ আমরা দিচ্ছি কেন? কারণ মালিক আমাদেরকে মূলধন দেয়, মূলধনটা মালিক আমাদের কাছে পাবে, দ্যাটস ওয়াই আমরা মূলধনের জন্য মালিককে সুদ দিব। এর জন্য মূলধনের সুদটা আমাদের ব্যয়, তাই ব্যয়ের দিকে আসতেছে। কিন্তু বলো তো, উত্তোলনের সুদ এটা কি? আমাদের জন্য আয়। কারণ মালিক আমাদের থেকে যে টাকাটা নিয়েছে, আমরা মালিকের কাছে যে টাকাটা পাবো, ওই টাকাটাকে আমরা কি বলি? উত্তোলন। কি বলি? আর উত্তোলনের জন্য আমরা কি সুদ পাবো না দিব? পাবো, তাই না? তাহলে উত্তোলনের সুদটা আমাদের জন্য হচ্ছে আয়। তাহলে আমরা কি করব? আয়ের দিকে উত্তোলনের সুদকে লিখব। ওকে, তোমরা কি বুঝতেছো স্যার? একটু অন্যরকম না? আচ্ছা, তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে যখন লাভ লোকসান হিসাব প্রস্তুত করব বা আয় বিবরণী করব, তখন বাঁ দিকটাকে আমরা ব্যয় ধরে নিব, ডান দিকটাকে আমরা আয় ধরে নিব। ওকে, তো আমরা ব্যয়ের দিকটা স্টার্ট করব কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধনকে দিয়ে। দেন কে আসবে? অতিরিক্ত মূলধন। দেন কে আসবে? মূলধনের সুদ। এগুলো আসবে ব্যয়ের দিকে। আর আয়ের দিকে কি আসবে বলো তো? সমাপনী মূলধন। দেন কি আসবে? উত্তোলন। দেন কি আসবে? উত্তোলনের সুদ আসবে। ওকে, তো আমরা এই 6টা বসালাম। ওকে, এই 6টা বসানোর পর দেখো, এমন কোনো ব্যয় যদি রয়ে যায়, হ্যাঁ, সমন্বয়ে যদি কোনো ব্যয়ের কথা বলে, সমন্বয়ে দেখো, আমাদের এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যে সম্পদ আর দায়ের বিবরণী দেয়া থাকবে। কি দেয়া থাকবে স্যার? আচ্ছা, আমাদের কোয়েশ্চেনের মধ্যে সম্পদ এবং দায়ের বিবরণী দেয়া থাকবে। ওকে, আয় বিবরণী কিন্তু সাধারণত দেয়া থাকবে না। ওকে, সো যদি কোনো আয় কোনো ব্যয় থাকে, সেটা থাকবে কোথায়? সমন্বয়ে। কোথায় থাকবে? সমন্বয়ে। ওকে স্যার, তাহলে যদি সমন্বয়ে কোনো ব্যয় ধরতে বলে, তাহলে আমরা ব্যয়ের দিকে বসাবো। ব্যয়ের দিকে কি বসাবো? যদি সমন্বয়ে কোনো ব্যয় ধরতে বলে, তাহলে ওই ব্যয় আমরা কোন দিকে বসাবো? লাভ লোকসানের বা দিকে, মানে ব্যয়ের দিকে বসাবো, তাই না? যদি সমন্বয়ে কোনো আয় ধরতে বলে, যেমন কোনো আয় যেটা মিসিং আছে, তাহলে আমি কোথায় বসাবো? আয়ের দিকে বসাবো। কোথায় বসাবো? আয়ের দিকে, তাই না বলো? ওকে, এবার আসো, যদি সমন্বয়ের মধ্যে কোনো ব্যয় বকেয়া দেয়া থাকে, সমন্বয়ের মধ্যে যদি কোনো ব্যয় বকেয়া থাকে, বলো তো বকেয়া ব্যয় কি হয়? ব্যয়ের সাথে যোগ হয় না? তার মানে ব্যয় যেদিকে, বকেয়া ব্যয়টা কি ওই সেই দিকেই যায়। তাহলে আমরা ব্যয়ের দিকে বকেয়া ব্যয় লিখব। কি লিখবো স্যার? বকেয়া ব্যয়। কোন দিকে লিখবো? ব্যয়ের দিকে। ওকে, যদি কোনো আয় বকেয়া থাকে, বলো তো বকেয়া আয় কি হয়? আয়ের সাথে যোগ হয়। তার মানে আয় যেদিকে, বকেয়া আয়টাও কি সেদিকে। তাহলে আমরা আয়ের দিকে কাকে বসাবো? বকেয়া আয়কে বসাবো। ওকে স্যার, আমরা কি বুঝতেছি? আচ্ছা স্যার, সমন্বয়ে যদি কোনো অগ্রিম ব্যয় দেয়া থাকে, কি দেয়া থাকে? আচ্ছা বলো, অগ্রিম ব্যয় কি ব্যয়ের সাথে যোগ হয় না বিয়োগ হয়? তার মানে ব্যয় যেদিকে যাবে অগ্রিম ব্যয়টা তার
উল্টা দিকে যাবে। তাহলে ব্যয়কে তো আমরা ব্যয়ের দিকে রাখতেছি, তাহলে অগ্রিম ব্যয়টাকে কি আমরা ব্যয়ের দিকে রাখবো না, আমরা কোথায় রাখবো? আয়ের দিকে। তাহলে আয়ের দিকে আমরা কাকে বসাবো বলো? অগ্রিম ব্যয়। এই জায়গাটাতে অনেকের কনফিউশন কাজ করে যে স্যার বকেয়া ব্যয়কে আমরা ব্যয়ের সাথে যোগ করলাম, অগ্রিম ব্যয়কে আমরা তো ব্যয় থেকে বাদ দিতে পারি। দেখো সাধারণত আমরা ধরো বাড়ি ভাড়া বকেয়া আছে, এই বকেয়া বাড়ি ভাড়াটাকে আমরা কার সাথে যোগ করব? বাড়ি ভাড়ার সাথে। বাড়ি ভাড়া অগ্রিম আছে, এই অগ্রিম বাড়ি ভাড়াকে আমরা বাদ দিব কার থেকে? বাড়ি ভাড়া থেকে বাদ দিব। এখন ধরো কোয়েশনে বাড়ি ভাড়াই নাই, তাহলে তুমি কার থেকে বাদ দিবা? বাদ দেওয়া যাবে? তাহলে এটাকে আয়ের দিকে বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? যদি আমার কোয়েশনে বাড়ি ভাড়া থাকে তাহলে আমি বাড়ি ভাড়া থেকে কি করতে পারি? অগ্রিম বাড়ি ভাড়াটা বাদ দিতে পারি। কিন্তু কোয়েশনে যদি বাড়ি ভাড়া না থাকে, থাকবে না, কারণ আমরা এই অধ্যায়ের ম্যাথ যখন করব তখন আয় ব্যয় এগুলো থাকে না, কিন্তু বকেয়া আয় বকেয়া ব্যয় এইগুলো দেয়া থাকে সমনের মতো। তাহলে যেহেতু অগ্রিম ব্যয়টা ব্যয় থেকে বাদ দেওয়ার কথা, আমি ব্যয় থেকে বাদ দিতে পারতেছি না, এই কারণে ব্যয় যেদিকে বসার কথা তার বিপরীত দিকে বসায় দিচ্ছি। সেম অগ্রিম আয়ের ক্ষেত্রেও সেম। ধরো আমি অগ্রিম শিক্ষানবী সালামি পেয়েছি, তাহলে অগ্রিম শিক্ষানবী সালামি কি হবে? শিক্ষানবী সালামি থেকে বাদ যাবে। এখন কোয়েশনের শিক্ষানবী সালামি নাই, তাহলে তুমি অগ্রিম শিক্ষানবী সালামি কি শিক্ষানবী সালামি থেকে বাদ দিতে পারবা? তাহলে এখন কি করবা? তাহলে এটা যেহেতু অগ্রিম আয় থেকে বাদ যায়, তার মানে এটাকে তুমি কি করবা? ব্যয়ের দিকে বসাবো। যেহেতু আয় থেকে বাদ দিতে পারতেছো না, তাহলে উল্টা দিকে বসিয়ে দিবা। এর জন্য আমরা অগ্রিম আয়কে কোন দিকে বসাবো বলো তো? ব্যয়ের দিকে বসাবো, তাই না? অগ্রিম আয়। পারবা না, যদি না পারি তাহলে, বাট অ্যাকচুয়ালি তুমি পারবা না। কেন পারবা না? কারণ আমি একটু পরেই দেখাবো। যেমন আমি তোমাদেরকে বললাম যে অগ্রিম বাড়ি ভাড়া, এটা কি হবে? বাড়ি ভাড়া খরচ থেকে বাদ যাবে। এখন কোয়েশনে তুমি মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও যদি তুমি দেখো, তারপরেও তো বাড়ি ভাড়া তুমি পাবা না। বাড়ি ভাড়া নামক ব্যয়টাই তোমার প্রশ্নে নাই, তাহলে অগ্রিম বাড়ি ভাড়া তুমি বাড়ি ভাড়া থেকে বাদ দিবা কেমনে? তুমি ব্যয়ের দিকে যদি বাড়ি ভাড়া বসাও, তাহলে সেন ব্যয় থেকে অগ্রিম বাড়ি ভাড়া কি করতে পারবা? এখন যদি বাড়ি ভাড়া না থাকে, তাহলে তুমি কেমনে বাদ দিবা? বাদ দেওয়া যাচ্ছে? তাহলে ওটাকে কোথায় বসাবা? আয়ের দিকে। যদি আয়ের মধ্যে শিক্ষানবী সালামি থাকে, তাহলে তুমি শিক্ষানবী সালামি থেকে অগ্রিম শিক্ষানবী সালামি বাদ দিতে পারবা। কিন্তু আয়ের মধ্যে যদি শিক্ষানবী সালামি না থাকে, তাহলে কি তুমি বাদ দিতে পারবা? পারবা না। তাহলে তুমি কি করবা? ব্যয়ের দিকে বসে। বুঝাতে পারছে? এই জিনিসটুকু যদি তুমি বুঝে থাকো, যদি এই জিনিসটুকু মাথায় ঢুকায়া থাকো, তাহলে তুমি এই অধ্যায়ের মুনাফা বা ক্ষতি খুব সহজেই বের করতে পারবে। ওকে, তাহলে দেখো আমাদের সেকেন্ড করণীয়টা কি বলো তো? লাভ লোকসান হিসাব প্রস্তুত করা। এখন তোমরাই বলো, লাভ লোকসান হিসাব আমরা কেন করব? লাভ লোকসান হিসাব করার উদ্দেশ্যটা কি? ব্যবসায়ের মুনাফা বা ক্ষতির পরিমাণটা নির্ণয় করা। তো আমরা জানি মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য আমরা আয় সমূহ থেকে বাদ দেই কি? ব্যয় সমূহ। কিন্তু আমাদের এই একতরফা দাখিলা পদ্ধতিতে হ্যাঁ ওই আয় বিবরণীর মতো আয়গুলো ব্যয়গুলো দেয়া থাকে না। দ্যাটস ওয়াই আমরা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে পারবো না। এখানে আমাদেরকে একটা অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করতে হবে। এই অল্টারনেটিভ মেথডটা কি? যে আমরা মুনাফা বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন এদের সাহায্য নিব। বুঝতে পেরেছে? ওকে, তাহলে আমার সাথে একটু বলো যে লাভ লোকসান হিসাবের ফরম্যাটটা কি হবে? বাঁ দিককে আমরা কি বলবো? ব্যয়ের দিক। আর ডান দিকটাকে আমরা কি বলবো? যদি ডান দিকের যোগফল বেশি হয় বাঁ দিকের তুলনায়, মুনাফা, আয় বেশি, মুনাফা হবে। আচ্ছা, যদি বাঁ দিকের যোগফল বেশি হয় ডান দিকের তুলনায়, ব্যয় বেশি, কি হবে? ক্ষতি হবে। বুঝছো? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করব কাকে দিয়ে বলো তো? আচ্ছা, আমরা ব্যয়ের দিকটা স্টার্ট করব কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধনকে দিয়ে। এটার সাথে যোগ হবে কি? অতিরিক্ত মূলধন। আর কি যোগ হবে? আচ্ছা, এটা মনে রাখার উপায় কি? যে প্রারম্ভিক মূলধন বাড়ে যেই কারণে, সেইগুলা কি হবে? প্রারম্ভিক মূলধনের সাথে যোগ। প্রারম্ভিক মূলধন কমে যেই কারণে, সেগুলো সমাপনী মূলধনের সাথে যোগ হবে। সেগুলা কি হবে? বুঝছো? আমরা স্টার্ট করি যে মূলধন নিয়ে, সেটার নাম কি? প্রারম্ভিক মূলধন। আর বছর শেষের মূলধনটা কি? তো প্রারম্ভিক মূলধন যেই কারণে কমে যায়, সেগুলো সমাপনী মূলধনের সাথে যোগ হবে। প্রারম্ভিক মূলধন যেই কারণে বেড়ে যায়, সেগুলো প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে।
বুঝছি নাকি বুঝি নাই? ধরো আমি বছরের শুরুতে বিজনেস স্টার্ট করছি 10,000 টাকা নিয়ে, তাহলে আমার প্রারম্ভিক মূলধন কত? 10,000। ধরো আমি নতুন করে আরও 5,000 দিচ্ছি, এখন বলো আমার মূলধন কি 10,000 আছে না বেড়ে গেছে? বেড়ে গেছে না? দ্যাটস অতিরিক্ত মূলধনটা আমি কি করব? অতিরিক্ত মূলধনের কারণে যেহেতু আমার মূলধন বাড়ছে, সো এটা আমি প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করব। কার সাথে? যে কারণে মূলধন বাড়ে সেই কারণগুলো কার সাথে যোগ হবে? যে কারণে মূলধন কমে সেগুলো কার সাথে যোগ হবে? সমাপনী মূলধনের সাথে। ওকে, যে সমস্ত কারণে মূলধন বেড়ে যায় ওইগুলা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়। যে সমস্ত কারণে মূলধন কমে যায় সেগুলো সমাপনী মূলধনের সাথে যোগ হয়। অর্থাৎ প্রারম্ভিক মূলধন থেকে বাদ হওয়ার কথা, বাট আমরা প্রারম্ভিক মূলধন থেকে বাদ দিব না, আমরা কি করব? সমাপনী মূলধনের সাথে যোগ করে দেব। যেমন ধরো আমি ব্যবসা থেকে 2,000 টাকা উত্তোলন করছি, এখন বলো আমার মূলধন কি বাড়ছে না কমছে? তাহলে উত্তোলনের কারণে মূলধন কি বাড়ে না কমে? কমে। সো এটাকে আমি কি করব? এটা উচিত ছিল মূলধন থেকে বাদ দেওয়ার, কিন্তু আমি মূলধন থেকে বাদ দিব না, আমি এটা কি করব? এই যে সমাপনী মূলধনের সাথে কি করব? যোগ করব। আমি পণ্য উত্তোলন করছি, আমার মূলধন বাড়ছে না কমছে? কমছে। এটা মূলধন থেকে বাদ দেওয়ার কথা, আমি বাদ দিচ্ছি না, আমি কি করতেছি? সমাপনী মূলধনের সাথে যোগ করতেছি। মূলধনের উপর যদি সুদ ধরা হয়, মূলধনের উপর যদি সুদ চার্জ করা হয়, বলো তো এই সুদটা কে পাবে? মালিক। তাহলে মালিকের মূলধন কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। দ্যাটস ওয়াই মূলধনের সুদটা কি হবে? প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। উত্তোলনের উপর যদি সুদ ধরা হয় তাহলে মালিকের মূলধন বাড়বে না কমবে? কমবে। এই কারণে উত্তোলনের সুদটা কি করা হচ্ছে? সমাপনী মূলধনের সাথে যোগ করা হচ্ছে। বুঝতেছো আমার কথা? তাহলে যে সমস্ত কারণে মূলধন বাড়ে সেইগুলো প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়, যে সমস্ত কারণে মূলধন কমে সেগুলো সমাপনী মূলধনের সাথে যোগ হয়। ক্লিয়ার? সবাই বুঝছো? এরপরে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক নিয়মে ব্যয়গুলো কোথায় আসবে? ব্যয়ের দিকে। আয়গুলো কোথায় আসবে? আয়ের দিকে। ব্যয়ের দিক কোনটা? বাঁ দিক। সো আমরা লাভ লোকসান হিসাবের বাঁ দিকে কাকে আনবো? ব্যয়গুলোকে, যে ব্যয়গুলো সমন্বয়ে দেয়া আছে। ডান দিকে কাকে আনবো? আয়গুলোকে, যে আয়গুলো সমন্বয়ে দেয়া আছে। আচ্ছা স্যার, সমন্বয়ে আয় ব্যয় যেমন থাকে তেমনি বকেয়া আয় থাকতে পারে, বকেয়া ব্যয়ও থাকতে পারে। বকেয়া ব্যয় ব্যয়ের সাথে কি হয়? যোগ হয়। তার মানে ব্যয় যে দিক, বকেয়া ব্যয়টাও কি সেই দিক, তাই না? সো আমি বকেয়া ব্যয়কেও কোন দিকে রাখবো? ব্যয়ের দিকে। কিন্তু অগ্রিম ব্যয়টা ব্যয়ের সাথে যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। তার মানে ব্যয় যে দিক, অগ্রিম ব্যয় কি সেম দিক না উল্টা? যেহেতু বিয়োগ হয় তার মানে উল্টা দিকে যাবে। এর জন্য আমি অগ্রিম ব্যয়টাকে কোথায় রাখবো? আয়ের সাইডে রাখবো। আচ্ছা, কেন আমি অগ্রিম ব্যয়কে আয়ের সাইডে নিলাম? বিকজ অগ্রিম ব্যয় ব্যয় থেকে বাদ হওয়ার কথা। যেই ব্যয় থেকে অগ্রিম ব্যয়টা বাদ হওয়ার কথা ওই ব্যয়টা তো আমাদের কোয়েশ্চেনে থাকবে না। এই কারণে আমরা বিয়োগ করতে না পারার কারণে আমরা এটাকে বিপরীত সাইডে বা আয়ের সাইডে বসাচ্ছি। আবার তোমরাই বলো, বকেয়ায় কি হয়? আয়ের সাথে যোগ হয়। তো আয় যে দিক, বকেয়াটাও কি সেই দিক। এই কারণে আমরা বকেয়াটাকে আয়ের দিকেই বসাচ্ছি। অগ্রিম আয়টা কি হয়? আয় থেকে বাদ যায়। যেহেতু অগ্রিম আয় আয় থেকে বাদ যায়, সো ও আয় যে দিক, অগ্রিম আয় কি সেম দিক না ভিন্ন দিক? তাহলে আমরা অগ্রিম আয়টাকে ব্যয়ের দিকে বসাবো। কোথায় বসাবো? এখন কথা হলো অগ্রিম আয়কে আমি কেন ব্যয়ের দিকে বসালাম? কারণ অগ্রিম আয় যে আয় থেকে বাদ দেওয়ার কথা ওই আয়টা তো আমার কোয়েশ্চেনে থাকবে না। যেহেতু আয় নাই, সো আমি অগ্রিম আয়টা কেমনে বাদ দিব? বাদ দেওয়া যাবে? এই কারণে আমরা এটাকে বিপরীত সাইডে বসাই দিচ্ছি। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা লাভ লোকসান বিবরণী বা লাভ লোকসান হিসাব করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ইজি, তাই না বলো? তো আমরা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন নির্ণয় করব, দেন আমরা লাভ লোকসান হিসাব বা লাভ লোকসান বিবরণী বা আয় বিবরণী করব, অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হলো বৈষয়িক বিবরণী। কি করব স্যার? বৈষয়িক বিবরণী। ওকে, ওই যে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি না, এই আর্থিক অবস্থার বিবরণীটাকেই উদ্বৃত্তপত্র বলা যায় অথবা বৈষয়িক বিবরণী বলা হয়। তো আর্থিক অবস্থার বিবরণীটা কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমরা যে বিবরণীটা তৈরি করি, যে বিবরণীর মধ্যে আমরা ব্যবসার সমস্ত সম্পদগুলোকে, দায়গুলোকে এবং মালিকানা সত্ত্বকে উপস্থাপন করি, ওই বিবরণীটার নাম কি? আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসরণ করি তখন আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি। ওকে, কিন্তু এই অধ্যায়ে আমরা তো আর দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করতেছি না, কি করতেছি? একতরফা। এই কারণে এই অধ্যায়ে আমরা ওইটাকে আর্থিক অবস্থার বিবরণী না বলে কি বলতেছি? বৈষয়িক বিবরণী, বা বিবরণী না বলে অনেকে বিবৃতি বলে, বৈষয়িক বিবৃতি।
বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী, একই কথা। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমরা যখন বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি করব তখন আমরা কাকে আনবো এখানে? আমাদের প্রশ্নে যতগুলো সম্পদ আছে অবশ্যই এগুলো সমাপনী সম্পদ, যতগুলো দায় আছে অবশ্যই এগুলো সমাপনী দায়, এবং মালিকানা সত্ত্ব, এবং কাকে? মালিকানা সত্ত্বকে। বুঝতে পেরেছো স্যার? তাহলে আমাদের কোয়েশ্চেনে কিন্তু প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায়, সমাপনী সম্পদ সমাপনী দায়, প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন, এরকম দেয়া থাকবে। তো আমরা যখন বৈশ্বিক বিবৃতি করব, বৈশ্বিক বিবৃতির মধ্যে আমরা যে সম্পদগুলো আনবো, কোন সম্পদ? সমাপনী সম্পদ। আমরা যে দায়গুলোকে আনবো, কোন দায়? সমাপনী দায়। ওকে, কিন্তু আমরা যে মূলধনটাকে আনবো সেটা কি জানো? প্রারম্ভিক মূলধন। মূলধনটা কি? তাহলে বৈশ্বিক বিবৃতিতে বা বৈশ্বিক বিবরণীতে মূলধন আসবে যে, সেটা কি মূলধন? প্রারম্ভিক মূলধন। কিন্তু সম্পদ দায়গুলো আসবে কি? প্রশ্ন থেকে সমাপনী সম্পদ সমাপনী দায়গুলোকে আনতে হবে। ওকে, তো প্রারম্ভিক মূলধন দিয়ে আমরা স্টার্ট করব, বাট এটাকে ওই যে যোগ বিয়োগ করে আমরা কিসে কনভার্ট করব? সমাপনী মূলধনে। কিসে? সমাপনী মূলধনে কনভার্ট করব। ওকে স্যার? ওকে, তো এখানে তোমরা যারা আসো তো বুঝতে পারলা যে এই অধ্যায়ে আমরা কি করতে যাচ্ছি। এই অধ্যায়ে আমরা মেইনলি 4টা কাজ করতে যাচ্ছি: প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ লোকসান হিসাব, বৈষয়িক বিবৃতি। এই 4টা কাজ করতে যাচ্ছি। ওকে, তো লাভ লোকসান হিসাবে আমরা কাদেরকে আনবো এটা আমরা জানি, বৈষয়িক বিবৃতিতে কাদেরকে আনবো সেটাও আমরা জানি। ওকে, তো চলো আমরা একটু আগাই। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এখানে করণীয়গুলো নাই। আমরা এখানে লাভ লোকসান মানে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করব, আমরা লাভ লোকসান হিসাব নির্ণয় করব, আর বৈশ্বিক বিবৃতি করব, এগুলোই করব। ওকে, তো এটা একটা প্রশ্ন, এবং অবশ্যই এটা একটা বোর্ড প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তো তোমরা একটু প্রশ্নের দিকে তাকাও। স্যার দেখো তো প্রশ্নের মধ্যে কয় রকমের ইনফরমেশন দেয়া আছে? 2 রকম। একটা টেবিল দেয়া আছে, রাইট? এই টেবিলের মধ্যে কিছু সম্পদ আর কিছু দায় দেয়া আছে, এবং নিচে কি দেয়া আছে? কিছু সমন্বয় দেয়া আছে। ওকে, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কয়টা পার্ট থাকবে? 2টা পার্ট। এক, সম্পদ দায়ের একটা লিস্ট, অ্যান্ড দেন নিচে কি থাকবে? কিছু সমন্বয়। তাহলে আমরা এটাকে সম্পদ ও দায়ের সারণী বলতে পারি, টেবিল বা সারণী। সম্পদ ও দায়ের সারণী থাকবে, আর কি থাকবে? সমন্বয় থাকবে। দেখো এটা আরেকটা কোয়েশ্চেন, এখানেও সেম। কি দেয়া আছে? একটা সম্পদ ও দায়ের সারণী দেয়া আছে, আর কি আছে? নিচে কিছু সমন্বয় দেয়া আছে। তো কোয়েশ্চেনটা এরকম থাকবে। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা দেখেই তুমি কিন্তু ম্যাথ স্টার্ট করবা না। ম্যাথ স্টার্ট করার পূর্বে তুমি কিছু ওয়ার্কিংস করে নিবা। এই ওয়ার্কিংসগুলো যদি তুমি না করো তাহলে তোমার জন্য ম্যাথ করাটা কি হয়ে যাবে? অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা প্রশ্নটা দেখব, হ্যাঁ, আমরা সারণীটা দেখব, সমন্বয়গুলো একটু পড়ব, দেন আমরা সারণীটাকে একটু ডেভেলপ করব। এই যে এখানে আমাদের প্রশ্নে যে সারণীটা দেয়া থাকে, সম্পদ দায়ের সারণী, এই সারণীটা কিন্তু পূর্ণাঙ্গ সারণী না। এটা কি সারণী না? পূর্ণাঙ্গ সারণী না। এই সারণীর মধ্যে যা কিছু দেখতেছো এখানে অনেক কিছু মিসিং থাকে। তা আমাদেরকে ওই মিসিং ফিগারগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে। ওকে, অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যে যেই টেবিলটা দেখতেছি বা প্রশ্নের টেবিলের মধ্যে আমরা যেই সম্পদ বা দায়গুলো দেখতেছি, শুধু ওইগুলোর উপর ভিত্তি করেই আমরা অন্ধের মতো কি করব না? অঙ্ক করব না। আগে আমরা ওই টেবিলটাকে অ্যানালাইসিস করব, যে টেবিলটা কি পারফেক্ট নাকি এখানে কোনো কিছু মিসিং আছে, কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে। যদি কিছু মিসিং থাকে, যদি কিছু অ্যাডজাস্ট করার থাকে, আগে আমরা সেটার রাফ করে নেব। রাফ করে আমরা সেই টেবিলটাকে পূর্ণাঙ্গ করব, এবং টেবিলটাকে পূর্ণাঙ্গ করার পর ওই পূর্ণাঙ্গ টেবিলের তথ্য ব্যবহার করে আমরা কি করব? প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, হ্যাঁ, লাভ লোকসান হিসাব, বৈশ্বিক বিবৃতি আমরা প্রস্তুত করব। ওকে স্যার? আচ্ছা, তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে, যে এখানে কি বলছে? একতরফা দাখিলার গাণিতিক সমস্যা সমাধান করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতির ম্যাথগুলো যদি সলভ করতে চাই তাহলে আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। 1 নম্বর নিয়ম কি? প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়ের জন্য প্রথমে প্রশ্নে প্রদত্ত সম্পদ ও দায়ের সারণী পূর্ণ করতে হবে। অর্থাৎ আমাদের এই যে প্রশ্নের মধ্যে যে সারণীটা দেয়া আছে, সম্পদ এবং দায়ের সারণী বা সম্পদ ও দায়ের যে টেবিল বা তালিকা, এই তালিকাটাকে আমাদের অ্যাট ফার্স্ট কী করতে হবে? পূর্ণ করতে হবে। এখানে যে এই যে মিসিং ফিগারগুলো আছে
এই মিসিং ফিগারগুলো আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ফিল আপ করতে হবে, রাইট। এই যে এখানে যে মিসিং ফিগারগুলো আছে, এই মিসিং ফিগারগুলো আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এরপরে গিয়ে আমাকে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। যদি আমি এই মিসিং ফিগারগুলো ফিল আপ না করে, ফাইন্ড আউট না করে, আমি যদি এই তথ্যের উপর ভিত্তি করে প্রারম্ভিক মূলধন করি, সমাপনী মূলধন নির্ণয় করি, অবশ্যই আমার এই প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, চান্স আছে, পসিবিলিটি আছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের ফার্স্ট নিয়ম, যে আমরা যদি প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে চাই, আমাদের প্রশ্নের মধ্যে এই সম্পদ দায়ের যে সারণীটা দেওয়া থাকবে, এই সারণীটাকে কি করতে হবে, পূর্ণাঙ্গ করতে হবে। ওকে, এই কথাগুলো আমি আমার মতো করে বলতেছি। ওকে, এগুলো কিন্তু কোরআনের আয়াত না যে এইভাবেই সবাই বলবে, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমার মতো করে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। বাট এই টার্মগুলো ঠিক, হয়তো কোনো টিচার এগুলো বুঝায়, কোনো টিচার বুঝায় না, তো আমি এটা বুঝাচ্ছি এই কারণে যাতে ম্যাথগুলো তোমরা ধরতে পারো। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা কি? এই যে আমরা প্রথম নিয়মটা শিখলাম যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে সারণীটা দেয়া থাকবে, এই সারণীর মিসিং ফিগারগুলোকে ফাইন্ড আউট করতে হবে, এই তো। তো এই মিসিং ফিগারগুলো আমরা যখন ফাইন্ড আউট করব, তখন আমরা আবার কিছু বিশেষ নিয়ম মাথায় রাখবো। ওকে, বা কিছু বিশেষ ইনস্ট্রাকশন আমাদের মাথায় রাখবো। তো এর মধ্যে একটা ইনস্ট্রাকশন কি, দেখো, সম্পদ ও দায়ের সারণী পূর্ণ করার সময় সারণীতে কোন স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায় যদি প্রারম্ভিকে থাকে কিন্তু সমাপনীতে না থাকে, সেক্ষেত্রে দেখতে হবে সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায় সম্পর্কে সমন্বয়ে কিছু বলছে কিনা। আচ্ছা, কথাটার মানে হলো যে ওই যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে সারণীটা দেয়া থাকবে, এই সারণীর মধ্যে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে বা দীর্ঘমেয়াদী দায় থাকে, হ্যাঁ, কোনো স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়, কি বললাম স্যার, স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী। আচ্ছা, বল, সম্পদগুলোকে আমরা কয় ভাগ করতেছি, দুই ভাগ, স্থায়ী সম্পদ আর কি চলতি সম্পদ। দায়গুলোকে কয় ভাগ করতেছি, দুই ভাগ, চলতি দায় আর কি দীর্ঘমেয়াদী দায়, বা স্বল্পমেয়াদী দায় আর কি দীর্ঘমেয়াদী দায়। তো এখন আমরা যে নিয়মটা শিখতেছি, এই নিয়মটা শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য, স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায়ের জন্য প্রযোজ্য। কাদের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, এই যে 2 নম্বর নিয়মটা আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, এই নিয়মটা অ্যাপ্লিকেবল অনলি ফর ফিক্সড অ্যাসেট অ্যান্ড লং টার্ম লায়াবিলিটিস। ওকে, তো যদি আমাদের সারণীর মধ্যে কোনো স্থায়ী সম্পদ থাকে আর যদি কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে এবং এদের প্রারম্ভিক টাকা আছে বাট সমাপনী টাকা নাই, যেমন ধরো আমি যদি এখানে দেখি, ধরো এই যে সাপোজ আমি যদি বলি কলকব্জা, এটা কি একটা স্থায়ী সম্পদ, এটা প্রারম্ভিকেও আছে সমাপনীতেও আছে, তাই না? আচ্ছা, ধরো আমি যদি বলি, আচ্ছা দেখো, এই যে আমি এখানে ভূমি ও দালান কোঠার কথা বলতে পারি, ভূমি ও দালান কোঠা কি স্থায়ী সম্পদ না? দেখো, এটা প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে কি আছে, নাই। আচ্ছা, আমি এখানে ব্যাংক ঋণের কথা বলতে পারি, ব্যাংক ঋণটা কি দীর্ঘমেয়াদী দায়, এই দীর্ঘমেয়াদী দায়টা প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে কি আছে, নাই। তো কোন স্থায়ী সম্পদ বা কোনো দীর্ঘমেয়াদী দায় যদি প্রারম্ভিকে থাকে কিন্তু সমাপনীতে না থাকে, প্রারম্ভিকে থাকে কিন্তু সমাপনীতে না থাকে, তখন আমরা কি করব জানো, আমরা একটু সার্চ করব যে এই প্রারম্ভিক সম্পদ বা মানে এই স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় নিয়ে সমন্বয়ে কোনো ইনস্ট্রাকশন দেয়া আছে কি না। ওকে, যদি সমন্বয়ে কোনো ইনস্ট্রাকশন দেয়া থাকে, তাহলে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী, সমন্বয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কি করব, এই স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়গুলোকে সমন্বয় করব, করে সমাপনীতে বসাবো। যেমন ধরো এখানে কি বললো, 12% ব্যাংক ঋণ, কয় টাকা, 30,000 টাকা, এটা একটা দীর্ঘমেয়াদী দায়, প্রারম্ভিক 30,000, সমাপনীতে কি আছে, না। তাহলে সমাপনী কত এটা আমরা কি জানি, জানি না। তো যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী দায়, প্রারম্ভিকে থাকলে সমাপনীতেও এটা থাকার সম্ভাবনা আছে। তবে আমি প্রারম্ভিকে যা হুট করে সমাপনীতে তা বসাবো না, বসানোর আগে আমরা একটু সমন্বয়টাকে চেক করব যে সমন্বয়ে এই ব্যাংক ঋণটা নিয়ে বা এই দীর্ঘমেয়াদী দায়টা নিয়ে কিছু বলছে কিনা। আচ্ছা, একটু দেখো তো আমাদের সমন্বয়ের মধ্যে ব্যাংক ঋণ নিয়ে কোনো কিছু বলছে, এখানে কোনো কিছু বলছে যে আমরা নতুন করে ব্যাংক ঋণ নিয়েছি, বলছে না, আমরা ব্যাংক ঋণ পরিশোধ করেছি, এ টাইপের কিছু বলছে,
বলে নাই, কোনো কিছুই বলে নাই। তো যদি কোনো কিছুই না বলে তাহলে আমরা এই প্রারম্ভিক দীর্ঘমেয়াদী দায়টাকে কি করব, হুবহু সমাপনীতে বসিয়ে দিই। ওকে, তাহলে কোনো দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নাই, তখন আমরা সমন্বয়ে কি করব, সার্চ করব যে এই দীর্ঘমেয়াদী দায়টাকে নিয়ে সমন্বয় কিছু বলছে কিনা। যদি বলে তাহলে আমরা ওই অনুযায়ী সমন্বয় করে প্রারম্ভিক টাকাটা সমাপনীতে বসাবো। আর যদি কিছু না বলে তাহলে প্রারম্ভিকে যা আছে হুবহু তাই আমরা কি করব, সমাপনীতে বসিয়ে দিব। ক্লিয়ার? ওকে ফাইন। যেমন ধরো এখানে বলছে 10% বিনিয়োগ, প্রারম্ভিকে আছে কত, 60,000, সমাপনীতে কত আমরা জানি? সেম কাজটাই করব, যেহেতু বিনিয়োগটা একটা স্থায়ী সম্পদ। তাহলে এখন আমরা একটু সার্চ করি যে বিনিয়োগ নিয়ে আমাদের এই সমন্বয়ের মধ্যে কোনো কথা বলছে কিনা। তো আমরা যদি এই সমন্বয়গুলো পড়ি, দেখো এখানে নতুন করে আমরা বিনিয়োগ করেছি, এ টাইপের কিছু বলছে না। আবার আমরা বিনিয়োগ বিক্রি করে দিচ্ছি, এ টাইপের কিছু বলছে, তাও বলে নাই। ওকে, তার মানে আমরা কি করব বলো তো, এই যে প্রারম্ভিক বিনিয়োগ যা তাই আমরা কি করব, সমাপনীতে বসিয়ে দেব। তাহলে প্রারম্ভিক বিনিয়োগ 60,000, সমাপনী বিনিয়োগও কত হবে, 60,000। ক্লিয়ার? সেম দেখো ভূমি ও দালান কোঠা, এটা কি একটা স্থায়ী সম্পদ, এটা প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে কি আছে, নাই। তাহলে সমাপনীতে এটা নিয়ে কিছু বলে নাই, তাই না? কিছু বলছে? নো, বলে নাই। আচ্ছা, যেহেতু বলে নাই তাহলে আমরা আসলে একটু ভূমি ও দালান কোঠা নিয়ে দেখি যে সমন্বয়ে কিছু আছে কিনা। ভূমি ও দালান কোঠা নিয়ে কিছু আছে? কোথাও কি কিছু আছে? না। তার মানে এই ভূমি ও দালান কোঠা প্রারম্ভিকে যা আছে আমরা 1,20,000 সেটাই কি করব, সমাপনীতে বসিয়ে দেব। ক্লিয়ার? তাহলে আমরা একটা নিয়ম শিখলাম যে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় যদি প্রারম্ভিকে থাকে বাট সমাপনীতে না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সমন্বয়ে সার্চ করব এই স্থায়ী সম্পদটা নিয়ে বা এই দীর্ঘমেয়াদী দায়টা নিয়ে সমন্বয়ের মধ্যে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। যদি না থাকে তাহলে প্রারম্ভিকের তথ্যটা হুবহু আমরা কি করব, সমাপনীতে বসিয়ে দেব। আর যদি থাকে, যদি ইনস্ট্রাকশন থাকে তাহলে প্রারম্ভিকে যা বলছে হুবহু তাকে আমরা সমাপনীতে বসাবো না, তখন আমরা অ্যাডজাস্ট করব, সমন্বয় করে বসাবো। হ্যাঁ, যেমন দেখো আমরা একটু প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নাই, এরকমটা যদি হয় তাহলে স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে কিছু না বললে প্রারম্ভিকটা সমাপনীতে বসাই দিব, আর কিছু বললে অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, যেমন ধরো আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, হ্যাঁ এই এক্সাম্পলটার মধ্যে দেখো এই যে এখানে যন্ত্রপাতি আছে, রাইট? এক্সাম্পলে যন্ত্রপাতি, এটা কি একটা স্থায়ী সম্পদ না? আচ্ছা, এটা প্রারম্ভিকে কত দেয়া আছে, 1,20,000 দেয়া আছে, রাইট? যারা মনোযোগ দিচ্ছ না তারা কিন্তু ভুল করবা প্লিজ। তাহলে এই যে যন্ত্রপাতি দেয়া আছে 1,20,000 প্রারম্ভিকে, সমাপনীতে কি আছে? নাই, সমাপনীতে নাই। তাহলে প্রারম্ভিকে যন্ত্রপাতি আছে, সমাপনীতে নাই। ওকে, এখন আমরা কি করব বলো, যেহেতু যন্ত্রপাতিটা কি একটা স্থায়ী সম্পদ, এটা প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে নাই, তাহলে আমি কি কোনো কিছু না চিন্তা করে 1,20,000 সমাপনীতে বসাবো, নাকি আগে সমন্বয়ে সার্চ করব যে যন্ত্রপাতি নিয়ে কিছু বলছে কিনা? আচ্ছা আসো দেখো যন্ত্রপাতি নিয়ে কিছু বলছে কিনা। এই যে দেখো 1 এপ্রিল 2018, এটা যেহেতু 2018 সালের ম্যাথ, 1 এপ্রিল 2018 তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর লরি 1 লাখ টাকায় বিক্রি করছে। ওকে, মালিক তার গাড়ি, তার একটা ব্যক্তিগত প্রাইভেট কার ছিল, ওই প্রাইভেট কারটা বিক্রি করে দিছে কয় টাকায়, 1 লাখ টাকায় বিক্রি করছে। করে এই টাকাটাকে কয় ভাগ করছে, 5 ভাগ। এই 5 ভাগের 2 ভাগ, তার মানে কত, 40,000 টাকা দিয়ে তিনি কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করছে। তো তোমরাই বলো, এই যে যন্ত্রপাতি 1,20,000 এটা কত তারিখের, 1/1/18, আর মালিক নতুন করে 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করছে, এটা কবে, 1 এপ্রিল 2018। তাহলে বছরের শুরুতে যন্ত্রপাতি ছিল কত, 1,20,000, আর মালিক নতুন করে এপ্রিল মাসে যন্ত্রপাতি ক্রয় করছে কত, 40,000। তাহলে 1,20,000 বছর শেষে কি 1,20,000 থাকবে, কত হবে, 1,60,000 হবে। কত হবে স্যার? তাহলে এখানে আমরা 1,20,000 আছে, 1,20,000 বসাবো না। এই যে সমন্বয়ে যেহেতু নতুন যন্ত্রপাতি ক্রয় বলছে, সো এই নতুন যন্ত্রপাতি ক্রয়টা আমরা কি করব, প্রারম্ভিক যন্ত্রপাতির সাথে যোগ করব। করলে আমরা এখানে কত বসাবো, 1,60,000 বসাবো। বুঝতে পারলাম? তাহলে আগেরটাতে কিছু বলে নাই, তাই যা তাই বসিয়ে দিছি, প্রারম্ভিক যা সমাপনীতে তাই বসিয়ে দিছি। বাট এইখানে
সমন্বয় ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই কারণে প্রারম্ভিকে যা আমি কিন্তু হুবহু তা বসাইনি। সমন্বয়ের ইনস্ট্রাকশনটাকে ফলো করে আমরা নতুন যন্ত্রপাতি ক্রয়টাকে প্রারম্ভিকের সাথে যোগ করে সমাপনীতে বসিয়েছি, তাই না বলো? 1,20,000 সাথে নতুন যন্ত্রপাতি ক্রয় 40,000 যোগ করে সমন্বয়ে কত বসিয়েছি? 1,60,000। ওকে, আচ্ছা ধরো এখানে ঋণ দেয়া আছে 10% ঋণ। এই যে 10% ঋণ, এটা কি দীর্ঘমেয়াদী দায় না বলো? তো দীর্ঘমেয়াদী দায় এটা প্রারম্ভিকে দেয়া আছে কত? 30। সমন্বয়ে কি সমাপনীতে কি দেয়া আছে বলো? না। তাহলে দীর্ঘমেয়াদী দায় 30,000 প্রারম্ভিকে আছে, বাট কোথায় নাই? সমাপনীতে নাই। এখন বলো আমি কি এই প্রারম্ভিক 30,000 সমাপনীতে বসিয়ে দিব, নাকি বসানোর আগে সার্চ করব যে সমন্বয়ে কিছু বলছে কিনা? তো ঋণ নিয়ে কিছু বলছে কিনা আমরা যদি সার্চ করি, এই যে দেখো একদম 5 নাম্বার সমন্বয়ে বলছে 1 জুলাই 2018 তারিখে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। তাহলে এই যে 10% ঋণ 30,000, এটা কবে ছিল? 1 জানুয়ারি 2018 সালের 1 জানুয়ারি। কিন্তু আমরা 2018 সালের 1 জুলাই পুরো ঋণটাই কি করছি? পরিশোধ করে দিছি। তাহলে বলো তো জুলাইয়ের 2018 সালের শেষে অর্থাৎ 31 ডিসেম্বর ঋণ বলে কি আর কিছু থাকবে? তাহলে এখানে কত হবে বলো তো? 0। তাহলে এই 30,000 আমরা কি এখানে বসাবো? এখানে কত বসাবো? 0 বসাবো। ওকে, আচ্ছা তাহলে এতক্ষণ ধরে আমরা একটা বিশেষ নিয়ম শিখলাম, সেটা হলো যে আমাদের সম্পদ এবং দায়ের যে বিবরণী, এই বিবরণীর মধ্যে যদি স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়, আমাদের এই নিয়মটা কার জন্য? স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়ের জন্য। যদি স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে থাকে, কোথায় থাকে? প্রারম্ভিকে থাকে, বাট সমাপনীতে না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সার্চ করব যে এই স্থায়ী সম্পদটা নিয়ে বা এই দীর্ঘমেয়াদী দায়টা নিয়ে সমন্বয়ে কিছু বলছে কিনা। যদি না বলে তাহলে প্রারম্ভিকে যা আছে তাই আমরা কোথায় বসিয়ে দেব? সমাপনীতে বসিয়ে দেব। আর যদি বলে তাহলে প্রারম্ভিকের সাথে ওই সমন্বয়ের কথাটাকে আমরা কি করব? যোগ বিয়োগ করব, করে এরপরে আমরা কোথায় বসাবো? সমন্বয়ে বসাবো। ওকে, তো এতক্ষণ আমি যা বললাম যে প্রারম্ভিকের তথ্যটা সমাপনীতে যাবে কাদের ক্ষেত্রে? কাদের ক্ষেত্রে? স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে। কিন্তু যদি এটা চলতি সম্পদ হয়, চলতি দায় হয়, তাহলে প্রারম্ভিকের তথ্যটা সমাপনীতে যাবে না। বুঝছি আমরা? আচ্ছা, তাহলে এখন আমরা যে কথাটা বলবো, দেখো এখন যেটা বলতেছি এই যে এই নিয়মটা, হ্যাঁ, তো সারণী পূর্ণ করার ক্ষেত্রে কোনো চলতি সম্পদ বা কোনো স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে কিন্তু সমাপনীতে না থাকে, তাহলে এইগুলো সমাপনীতে যাবে না। ওকে, তাহলে স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে, কিন্তু চলতি সম্পদ চলতি দায় প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, তাহলে এটা নতুন করে সমাপনীতে যাবে না। বুঝছো? দেখ আমাদেরকে কিন্তু খুব সিনসিয়ার থাকতে হবে। সমাপনী মিসিং থাকলে কিন্তু বসাবো না। আমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট ডিসাইড করতে হবে যে এটা কি স্থায়ী সম্পদ নাকি এটা কি স্থায়ী সম্পদ নাকি চলতি সম্পদ, এইটা কি দীর্ঘমেয়াদী দায় নাকি চলতি দায়। ওকে, স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিকটা সমাপনীতে যাবে, কিন্তু চলতি সম্পদ আর চলতি দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক তথ্যটা সমাপনীতে যাবে না। যেমন ধরো আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, আচ্ছা এখানে এই চলতি এগুলো সব দেওয়া আছে, তাই না? আচ্ছা এখানেও সব দেওয়া আছে। আচ্ছা এখানে আমি যদি বলি দেখো প্রাপ্য বিল, ওকে প্রাপ্য বিল প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নাই। আচ্ছা তোমরাই বলো প্রাপ্য বিল এটা কি? চলতি সম্পদ। তাহলে এই যে প্রারম্ভিকে আছে এটা কি সমাপনীতে আসবে? না, আসবে না। ওকে, এরপরে আর কি আছে এরকম মিসিং আছে? আচ্ছা আমরা এখানে যদি দেখি, আচ্ছা এখানেও নাই, তাহলে আমরা ওই যে বুঝতে পারলাম নাকি। ধরো এখানে পাওনাদার আছে 1,75,000, এখানে কিছু বলে নেই, তাহলে এই যে প্রারম্ভিক পাওনাদার 1,75,000 এটা কি সমাপনীতে আসতো?
আসতো না। কেন আসতো না? কারণ এটা চলতি দায়, সো এটা সমাপনীতে আসবে না। ওকে স্যার, তাহলে প্রারম্ভিক সম্পদ চলতি সম্পদ চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে কিন্তু সমাপনীতে না থাকে তাহলে এটা সমাপনীতে আসবে না। ক্লিয়ার? ওকে স্যার, একটু মনোযোগ দাও প্লিজ, আমি আবার একটু রিভিউ করব। হ্যাঁ, তাহলে স্থায়ী সম্পদ আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে আছে, সমাপনীতে নাই। কোথায় নাই? আমার কথাটা একটু ফোকাস করতে হবে। আছে কোথায়? প্রারম্ভিকে। নাই কোথায়? তাহলে সমাপনীতে যাবে। এবার আসো, চলতি সম্পদ চলতি দায় আছে কোথায়? প্রারম্ভিকে। নাই কোথায়? সমাপনীতে। তাহলে সমাপনীতে যাবে না। বুঝছি? তার মানে স্থায়ী সম্পদে স্থায়ীদের ক্ষেত্রে এক নিয়ম, আর চলতির ক্ষেত্রে কি আরেক নিয়ম। প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে, প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে না। তার মানে এখানে বলো, মানে এই যে চলতি আর স্থায়ী এদেরকে কি একই দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে না ভিন্ন দৃষ্টিকোণ থেকে? কোন ক্ষেত্রে? প্রারম্ভিকে আছে, সমাপনীতে নাই, সেক্ষেত্রে। কিন্তু এই প্রারম্ভিক মানে চলতি এবং স্থায়ী এদের নিয়মটা আবার সেম হয়ে যাবে কখন জানো? যদি সমাপনীতে থাকে, প্রারম্ভিকে না থাকে। কখন স্যার? এতক্ষণ আমি যা কিছু বলছি এই সবগুলো কথা হলো কি প্রারম্ভিকে আছে। কোথায় আছে? কিন্তু নাই সমাপনীতে। প্রারম্ভিকে আছে, সমাপনীতে নাই। এবার যদি হয় উল্টা, সমাপনীতে আছে কিন্তু প্রারম্ভিকে নাই, এরকম যদি ঘটে, যেমন ধরো আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, সাপোজ এই যে বিনিয়োগ বলছে এখানে, তাই না? এটা একটা স্থায়ী সম্পদ। এটা আছে কোথায়? নাই কোথায়? আচ্ছা, প্রারম্ভিকে থাকলে কোথায় যেত? কিন্তু সমাপনীতে আছে, প্রারম্ভিকে নেই। এখন আমি কি করব? প্রারম্ভিকে বসাবো? উত্তর হলো না, বসাবো না। আচ্ছা, এটা কি? ব্যাংক ঋণ। এটা কি দীর্ঘমেয়াদী দায়? আছে কোথায়? সমাপনীতে। আছে কোথায়? নাই কোথায়? প্রারম্ভিক। এখন বলো, আমি কি এটা প্রারম্ভিকে বসাবো? আচ্ছা দুঃখিত, আমি এই যে ব্যাংক ঋণ, মনে হয় ব্যাংক ঋণ কত, 10,000 না? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, এই যে ধরো আসবাবপত্র। আচ্ছা প্লিজ এখানে দেখি প্রাপ্য হিসাব। হ্যাঁ, যে প্রাপ্য হিসাব এটা কি চলতি সম্পদ। আছে কোথায়? সমাপনীতে। কোথায় আছে? নাই কোথায়? এখন বল, এই সমাপনীটা কি প্রারম্ভিকে আসবে না? তো দেখো, আমি চলতি সম্পদের ক্ষেত্রে সমাপনীকে প্রারম্ভিকে আনতেছি না, আবার স্থায়ী সম্পদের ক্ষেত্রেও সমাপনীটা প্রারম্ভিকে আনতেছি না, আবার দীর্ঘমেয়াদী দায়টাকেও সমাপনীটা প্রারম্ভিকে আনতেছি না। তাহলে আমরা একটা নিয়ম এখানে শিখে গেলাম। কি শিখলাম? যে হোক স্থায়ী সম্পদ, হোক দীর্ঘমেয়াদী দায়, হোক চলতি সম্পদ, হোক চলতি দায়, যদি সমাপনীতে থাকে, প্রারম্ভিকে না থাকে, তাহলে প্রারম্ভিকে আসবে না। কারোর জন্যই আসবে না, সবার জন্যই এই নিয়মটা প্রযোজ্য, যে কারোরই সমাপনী তথ্যটা প্রারম্ভিকে আসবে না। এখানে সমাপনী আছে, প্রারম্ভিকে আসবে না, সমাপনী আছে, প্রারম্ভিকে আসবে না। ওকে, বুঝছি? কিন্তু ধরো আমি যদি এখানে বলি কার কথা, ধরো প্রাপ্য বিল, এটা আছে কোথায়? প্রারম্ভিকে। সমাপনীতে যাবে না? যাবে না। কেন যাবে না? কারণ এটা চলতি সম্পদ, তাই না? বলো। ওকে, এই তো। তাহলে তোমরা কি এগুলো বুঝতে পেরেছো? গুড। তাহলে এই নিয়মগুলাই দেখো এখানে বলা হয়েছে। এটা একটা। আচ্ছা, এই যে এখানে বলা হয়েছে কি, স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে। যাবে, যা আছে কখনো কখনো তাই যাবে, আবার কখনো কখনো সমন্বয় যোগ বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বললো? যে চলতি সম্পদ চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে তাহলে সমাপনীতে যাবে না। ওকে, এখানে কি বলছে? যে চলতি সম্পদ চলতি দায়, স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায়, সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। সেটা হলো সমাপনীতে যদি থাকে বাট প্রারম্ভিকে যদি না থাকে, সমাপনীর তথ্যটা প্রারম্ভিকে আসবে না। এই আমি সব কথা বলতেছি কাকে নিয়ে? সম্পদ আর দায়ের সারণীটাকে পূর্ণাঙ্গ করার জন্য। ওকে, যে আমাদের যে সম্পদ দায় প্রশ্নে সম্পদ আর দায়ের যে সারণী দেওয়া থাকবে, এই সারণীটাকে পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে। ওকে, এরপরের নিয়মটা কি দেখো, আমাদের কোয়েশ্চেনের মধ্যে বা আমাদের সমন্বয়ের মধ্যে
আমাদের সমন্বয়ের মধ্যে অনেক সময় বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় দেয়া থাকবে। হ্যাঁ, তো তোমরাই বলো স্যার, বকেয়া আয়টা কি আয় না সম্পদ? তাহলে এটা সমাপনী সম্পদে যাওয়ার কথা। ওই যে আমরা যেই বিবরণীটা ফিল আপ করবো, হ্যাঁ, এই যে এখানে আমরা যে বিবরণী নিয়ে কথা বলতেছি, তাহলে এই বিবরণীর কোথায় যাওয়ার কথা? সমাপনীতে যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা? সমাপনীতে যাওয়ার কথা। কিন্তু বিষয়টা হলো কি জানো, যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে এরকম বকেয়া আয় দেয়া থাকে, ধরো বাড়ি ভাড়া বকেয়া আছে 5,000 টাকা, তাহলে এটা কি দায় না? তাহলে এটা সমাপনী দায়ে যাওয়ার কথা, বাট এটাকে আমরা নিব না। ওই বিবরণীর মধ্যে আমরা সমাপনী দায় এটাকে নিব না। বা ধরো আমি কি বললাম, বকেয়া ব্যয়ের কথা, ধরো আয় বকেয়া আছে, তার মানে এটা কি সম্পদ, এটা সমাপনী সম্পদে যাওয়ার কথা, কিন্তু আমরা নিব না। হ্যাঁ, ধরো আয় অগ্রিম আছে, তাহলে এটা সমাপনী দায়ে যাওয়ার কথা, কিন্তু আমরা নিব না। ধরো ব্যয় অগ্রিম আছে, তাহলে এটা সমাপনী সম্পদে যাওয়ার কথা, কিন্তু আমরা নিব না। ওই যে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন আমরা কি ফার্স্টে তৈরি করব, মানে নির্ণয় করব, নাকি প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করার আগে আমরা সারণীটাকে, ওই যে প্রশ্নের মধ্যে যে সারণী, এই সারণীটাকে ফিল আপ করবো, তাই না? এই সারণীটা ফিল আপ করার সময়, হ্যাঁ, আমরা কি করতেছি, সারণীর তথ্যের সাথে সমন্বয়গুলোকে অ্যাডজাস্ট করতেছি না? কোন তথ্যগুলোকে অ্যাডজাস্ট করতেছি জানো? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায়। তো সারণীর মধ্যে যত স্থায়ী সম্পদ আছে, যত দীর্ঘমেয়াদী দায় আছে, এই স্থায়ী সম্পদ, এই দীর্ঘমেয়াদী দায় নিয়ে যদি সমন্বয়ে কোনো কথা বলে, ওই কথাগুলোকে আমরা কি করতেছি, অ্যাডজাস্ট করতেছি, স্থায়ী সম্পদের সাথে যোগ বিয়োগ করে বা দীর্ঘমেয়াদী দায়ের সাথে সমন্বয়কে যোগ বিয়োগ করে বসাচ্ছি। কিন্তু চলতি সম্পদ, চলতি দায় নিয়ে যদি সমন্বয়ে কোনো কথা বলে, ওই কথাগুলোকে আমরা সারণীর চলতি সম্পদ, চলতি দায়ের সাথে অ্যাডজাস্ট করব না। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে আমার সারণীর মধ্যে যে চলতি সম্পদ দেয়া আছে, চলতি দায় দেয়া আছে, এই চলতি সম্পদ, এই চলতি দায়গুলোকে আমরা সমন্বয়ের চলতি সম্পদ দায়ের সাথে কি করব না, যোগ বিয়োগ করব না। আচ্ছা, আমি এই কথাটাকে একটু ক্লিয়ার করি তোমাদের সামনে। হ্যাঁ, যেমন ধরো এটা তো একটা সারণী, আবার এখানেও তো আছে। তো এখানে যেমন বললো যে জনাব রফিক সাহেব তার ব্যক্তিগত প্রয়োজনে সারা বছর ধরে মোট 50,000 টাকা নগদ উত্তোলন করছে। তো তোমরা এখন বলতে পারো যে বছরের শুরুতে ছিল কত, 75, আর সে উত্তোলন করছে কত, 50, থাকার কথা কত, 25। চিন্তা করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ এই যে নগদ 50,000, এটা কি চলতি সম্পদ, এটা কি চলতি সম্পদ। সমন্বয়ে যদি চলতি সম্পদ নিয়ে বা চলতি দায় নিয়ে কোনো কথা বলে, সেটা এই সারণীর তথ্যের সাথে কি হবে না, অ্যাডজাস্ট হবে না, যোগ বিয়োগ হবে না। বুঝছো? ওই যে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয়ের আগে আমরা সারণীটাকে ডেভেলপ করব না, তখন আমরা কি করব, স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায়গুলোকে অ্যাডজাস্ট করব, কিন্তু চলতি সম্পদ, চলতি দায়গুলোকে অ্যাডজাস্ট করব না। তাহলে এই নগদ, এই নগদের সাথে অ্যাডজাস্ট করব না। আবার যেমন দেখো, এই যে এখানে বলছে হিসাবকাল শেষে অগ্রিম প্রদত্ত বিমা স্যালামি 5,000, মানে অগ্রিম বিমা 5,000, এটা কি অগ্রিম ব্যয় না? তাহলে এই অগ্রিম ব্যয় কি সম্পদ, এটা সমাপনীতে যাওয়ার কথা, কিন্তু আমরা নিব না। ওকে, তারপরে এখানে বলছে কি অগ্রিম প্রাপ্ত ভাড়া 2,000 টাকা, এটা কি অগ্রিম আয়? অগ্রিম আয় কি দায়? তাহলে এটা কোথায় নেওয়ার কথা, সমাপনী দায় নেওয়ার কথা, কিন্তু আমরা নিব না। কেন? বিকজ এগুলো চলতি সম্পদ, চলতি দায়। সো এগুলোকে আমরা ওই প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করার পূর্বে এই সারণীটাকে ডেভেলপ করার সময় এগুলাকে আমরা নিব না, অন্তর্ভুক্ত করব না। বুঝছো? তাহলে আমরা এখানে কি নিয়ম পেলাম, যে চলতি সম্পদ, চলতি দায়, এইগুলো সারণীর চলতি সম্পদ, চলতি দায়ের সাথে কি হবে না, অ্যাডজাস্ট হবে না। সমন্বয়েরগুলো সারণীর সাথে কি হবে না, অ্যাডজাস্ট। তবে তবে যদি কোনো স্থায়ী সম্পদ দেয়া থাকে সমন্বয়ে, সেটা আবার অ্যাডজাস্ট হবে। যেমন দেখো, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, দেখো খেয়াল করো, এই যে এখানে সমন্বয়ের মধ্যে একটা কথা বলছে কি, তিনি কারবারের জন্য 1/10/25 তারিখে একটি কম্পিউটার ও একটি প্রিন্টার ক্রয় করেন, যার মূল্য 40,000 টাকা। দেখো এই যে সমন্বয়ের মধ্যে কি বলছে, তিনি 1/10/25 তারিখে, 15 তারিখে, মানে 1/10/2015 সালে অফিসের ব্যবহারের জন্য একটি কম্পিউটার এবং একটি প্রিন্টার ক্রয় করছে, অর্থাৎ অফিস সরঞ্জাম ক্রয় করছে। কি করছে? কয় টাকা? 40,000 টাকা। তাহলে সমন্বয়ের মধ্যে বলছে অফিস সরঞ্জাম কত? এখন বলো তো, এই যে সারণীটা দেয়া আছে, এই সারণীর মধ্যে কোথাও অফিস সরঞ্জাম আছে? বলো, কোথাও কি অফিস সরঞ্জাম আছে?
নাই। কিন্তু আমরা কি করব, ওই যে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করার জন্য এই সারণীটাকে এখন পূর্ণাঙ্গ করব, ডেভেলপ করব। ডেভেলপ করার সময় আমরা কিন্তু এই যে অফিস সরঞ্জাম 40,000 এটা কিন্তু বসাবো। তার মানে আমরা এইখানে হ্যাঁ এক্সট্রা করে লিখে নিব অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কত টাকা স্যার? 40,000। এখন এটা কি প্রারম্ভিকে বসবে না, এটা কোথায় যাবে? সমাপনীতে যাবে। তাহলে দেখো ভাই আমি এত পকর পকর কেন করতেছি, দেখো এর আগের ম্যাথটাতে আমরা দেখলাম যে ওইখানে বকেয়া আয় ছিল যেটা কি চলতি সম্পদ, বকেয়া ব্যয় ছিল যেটা কি চলতি দায়, অগ্রিম আয় ছিল যেটা কি চলতি দায়, অগ্রিম ব্যয় ছিল যেটা কি চলতি সম্পদ। এগুলো সারণীতে আসার কথা, কিন্তু আমরা আনি নাই। কিন্তু আমরা এগুলা কি আনি নাই, কেন আনি নাই? কারণ এগুলো চলতি। আর এইখানে আমরা দেখলাম কি আছে, কম্পিউটার আছে, অফিস সরঞ্জাম আছে। তাহলে ওইটা যদি বাদ যায়, এটাও বাদ যাওয়ার কথা, কিন্তু এটাকে আমরা বাদ দিই না, এটাকে আমরা অন্তর্ভুক্ত করছি। কেন? কারণ এটা স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায় যদি সারণীতে না থাকে তাহলে নতুন করে কি করতে হবে, লিখতে হবে, অ্যাড করতে হবে। বাট চলতি সম্পদ চলতি দায়ের ক্ষেত্রে অ্যাড করা যাবে না। বুঝছি নাকি বুঝি নাই? তো এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বলছি সমস্ত কথাগুলো বলছি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের জন্য। ওকে, তাহলে আমরা যদি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে চাই, তাহলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার পূর্বে আমরা কি করব, আমাদের প্রশ্নে প্রদত্ত সারণীটাকে ডেভেলপ করব। ওকে, মিসিং ফিগারগুলোকে ফাইন্ড আউট করব এবং আমরা সারণীটাকে পূর্ণাঙ্গ করব। তো এই সারণী পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে আমরা কি কি নিয়ম মাথায় রাখবো? এক, স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে, প্রারম্ভিকেরটাই যাবে অথবা সমন্বয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, দুই, চলতি সম্পদ চলতি দায় প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে না। তিন, চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায় সকল ক্ষেত্রে সমাপনী তথ্য আছে বাট প্রারম্ভিকে নাই, প্রারম্ভিকে আসবে না। চার, যদি কোনো স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় সমন্বয়ে থাকে বাট সারণীর মধ্যে না থাকে তাহলে অবশ্যই এটা সারণীতে আসবে। কোথায় আসবে? সমাপনীতে। কিন্তু যদি কোনো চলতি সম্পদ বা চলতি দায় সমন্বয়ে থাকে সেটা সারণীর সাথে অ্যাডজাস্ট হবে না বা সারণীতে আসবে না। বুঝছে? এই কথাগুলো আমি যদি মাথায় রাখি তাহলে আমার পক্ষে এই সারণীটার মিসিং অ্যামাউন্টগুলো বের করা কি হবে, অনেক ইজি হবে। সারণীটাকে ডেভেলপ করা, পারফেক্ট করা, পূর্ণাঙ্গ করা কি হবে, সম্ভব হবে। আর আমি যদি এটা সম্ভব করি তাহলে আমি মানে অ্যাকুরেটলি প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন বের করতে পারবো। আর না হলে আমার প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন কি হয়ে যাবে, ভুল। আর যদি এইখানে ভুল হয় তাহলে আমার পুরো ম্যাথই কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ওকে স্যার, তো আমরা যে নিয়মটা শিখলাম যে কোনো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় যদি সমন্বয়ে থাকে এইগুলো আমাদের সারণীর মধ্যে আসবে না। প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন নির্ণয়ের জন্য আমরা সারণীটাকে যখন ডেভেলপ করব সেই সারণীর মধ্যে আসবে না। তাহলে এগুলা যাবে কোথায়? এইগুলা সমন্বয় হিসেবে এগুলোর কাজ করতে হবে। আমরা আর্থিক বিবরণীর অধ্যায়টা যখন করছি আমাদের সমন্বয়ের বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, কুড়িন, হ্যাঁ কুড়িন সঞ্চিতি, অবচয়, হ্যাঁ মূলধনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলন, এগুলো আমরা সমন্বয় হিসেবে কাজ করছি না? সেম কাজগুলোই আমরা এখানে করব। ওকে, যেমন ধরো এখানে আমাদেরকে কি বললো যে অগ্রিম প্রদত্ত বিমাগত 5,000 টাকা। তো এই যে অগ্রিম বিমা 5,000, তাহলে অগ্রিম বিমা 5,000 তুমি যখন আর্থিক বিবরণীর অধ্যায়টা করছো অগ্রিম বিমা এটা কি করছো, আয় বিবরণীর বিমা খরচ থেকে বাদ দিস, আর কি করছো, চলতি সম্পদে বসিস। কিন্তু এই জায়গায় সেম কাজ করা যাবে না, ওইটার মতো এখানে করা যাবে না। কারণ এখানে তো প্রশ্নে কোথাও বিমা খরচ আছে, একটু দেখো তো ভাই, কোথাও কি বিমা খরচ আছে? তাহলে অগ্রিম বিমা তুমি কি বিমা খরচ থেকে বাদ দিতে পারবা? পারবা না। তাহলে এখানে আমরা কি করব, এটা আমাদের জানতে হবে নাকি হবে না? আচ্ছা, আবার দেখো এই যে অগ্রিম প্রাপ্ত ভাড়া, তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া কি করতে হবে বলো তো? প্রাপ্ত ভাড়া থেকে বাদ দিতে হবে। যেমন আমরা আর্থিক বিবরণ যখন করছি প্রাপ্ত ভাড়া থেকে কি করছি, বাদ দিছি। আর এটা যেহেতু চলতি দায়, মানে এটা একটা দায়, অগ্রিম আয় কি দায়, সো চলতি দায় যাবে। কিন্তু এখানে কি আমি ওই কাজ করতে পারবো? অগ্রিম প্রাপ্ত ভাড়া থেকে বাদ দিতে পারবো? তুমি এই পুরো প্রশ্ন খুঁজো তো কোথাও প্রাপ্ত ভাড়া আছে কিনা। তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া কিভাবে বাদ দিবা? বাদ দেওয়া সম্ভব
সম্ভব না। তাহলে এই অধ্যায়ে আমরা এই বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, হ্যাঁ, এইগুলা আসলে আমরা কি করব, কিভাবে আমরা এইগুলা আমাদের ম্যাথে অ্যাপ্লাই করব, ইমপ্লিমেন্ট করব। ওকে, চলো সেই জিনিসগুলো আমরা একটু শিখি। দেখো, এক সমন্বয়ের মধ্যে বকেয়া আয় যদি দেয়া থাকে, হ্যাঁ, তো সমন্বয়ের বকেয়া আয়টা দেখো, বকেয়া আয় আয়ের সাথে কি হয়, যোগ হয়। তার মানে আয় যেদিক, বকেয়া আয়টা সেদিকে যাবে। তার মানে লাভ লোকসান হিসাবে আয়ের দিকে যাবে। আর বকেয়া আয় কি আয় না সম্পদ? তো এটা কোথায় যাবে? বৈষয়িক বিবরণীর সম্পদের দিকে যাবে। তাহলে বকেয়া আয়টাকে আমরা লাভ লোকসান হিসাবের আয়ের দিকে নিব, আর এটাকে আমরা সম্পদের দিকে নেব। বুঝছি? ওকে, এবার আসো, যদি বকেয়া ব্যয় থাকে, বকেয়া ব্যয় কি হয়, ব্যয়ের সাথে যোগ হয়। তার মানে ব্যয় যেদিক, বকেয়া ব্যয়টা ওই দিকে যাবে। তাহলে সমন্বয়ের মধ্যে যদি বকেয়া ব্যয় থাকে, আমরা লাভ লোকসান হিসাবে ব্যয়ের দিকে নিব বকেয়া ব্যয়টাকে। আর বকেয়া ব্যয় কি ব্যয় না দায়? এটা বৈশ্বিক বিবরণীর দায়ের দিকে যাবে। ওকে স্যার? আচ্ছা, যদি সমন্বয়ের মধ্যে অগ্রিম আয় থাকে, আচ্ছা তোমরাই বলো, অগ্রিম আয় আমরা কি আয়ের সাথে যোগ করি না বাদ দিই? তাহলে আয়ের থেকে মাইনাস করতেছি, তার মানে আয় যে দিকে যাবে, অগ্রিম আয়টা তার উল্টা দিকে যাবে। তার মানে আয় আয়ের দিকে যায়, অগ্রিম আয়টা ব্যয়ের দিকে যাবে। তাহলে অগ্রিম আয় যদি থাকে সমন্বয়ে, আমরা লাভ লোকসান হিসেবে কোন দিকে রাখবো? ব্যয়ের দিকে রাখবো। অগ্রিম আয়কে আয়ের দিকে লেখা যাবে না, যেহেতু অগ্রিম আয় থেকে বাদ যায়, দ্যাটস ওয়াই অগ্রিম আয়কে ব্যয়ের দিকে বসাইতে হবে। আর কি করতে হবে? অগ্রিম আয়টা কি দায়, সো আমরা বৈশ্বিক বিবরণীর দায়ের দিকে নিব। আচ্ছা, যদি আমাদের সমন্বয়ের মধ্যে অগ্রিম ব্যয় থাকে, অগ্রিম ব্যয় কি ব্যয়ের সাথে যোগ হয় না বিয়োগ হয়? তাহলে যেহেতু অগ্রিম ব্যয় ব্যয় থেকে বিয়োগ হয়, সো ব্যয় যেদিকে, অগ্রিম ব্যয়টা কি তার উল্টা দিক। তার মানে অগ্রিম ব্যয়টা আয়ের দিকে যাবে, তাই না? তাহলে যদি সমন্বয়ের মধ্যে অগ্রিম ব্যয় থাকে, আমরা লাভ লোকসান হিসাবে আয়ের দিকে লিখবো। এই অগ্রিম ব্যয়টা কোন দিকে লিখবো? লাভ লোকসানের আয়ের দিকে। আর অগ্রিম ব্যয় কি ব্যয় না সম্পদ? সম্পদ। তার মানে বৈশ্বিক বিবরণী সম্পদের দিকে যাবে। ওকে স্যার? এরপর আসো মূলধনের সুদ। আচ্ছা তোমরাই বলো, মূলধনের সুদ এটা কি আমরা পাই না দিই? নো, মূলধনের সুদটা আমরা দিই। আমরা তার মালিক না, আমরা কারবার, আমরা দিই। এটা আমাদের জন্য কি ব্যয়। সো মূলধনের সুদটা আমরা কোথায় রাখবো? লাভ লোকসান হিসেবে ব্যয়ের দিকে। ওকে, আর এটা বৈষয়িক বিবরণীতে কি হবে? মূলধনের সাথে যোগ হয়ে যাবে, প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়ে যাবে। বুঝছো? কারণ মূলধনের সুদের কারণে কি হয়, মূলধন বেড়ে যায়, সেটা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। তো সেম যদি উত্তোলনের সুদের কথা বলি, উত্তোলনের, এগুলো কিন্তু সব সমন্বয়। হ্যাঁ, উত্তোলনের সুদ বলো, এটাকে আমরা দেই না পাই? পাই। তাহলে এটা আমাদের জন্য কি আয়। উত্তোলনের সুদটা লাভ লোকসান হিসাবের কোথায় যাবে? আয়ের দিকে যাবে। কোথায় যাবে? আয়। আর উত্তোলনের সুদটা কি হয়? উত্তোলনের সুদের কারণে মূলধন কমে যায়, দ্যাটস ওয়াই বৈশ্বিক বিবরণীর মূলধন থেকে কি হবে? বাদ যাবে। ওকে স্যার? আচ্ছা, তাহলে উত্তোলনের সুদকে আমরা কি করতেছি? আয়ের দিকে রাখতেছি, আর মূলধন থেকে, মানে বৈশ্বিক বিবৃতিতে মূলধন থেকে বাদ দিচ্ছি। আচ্ছা, এরপরেরটা কি? অবচয়। এরপরে কি স্যার? যদি অবচয় ধরতে বলে, তো সিম্পলি অবচয় একটা ব্যয়, সো আমরা অবচয়কে কি করব? লাভ লোকসান হিসাবে ব্যয়ের দিকে রাখবো, আর যার অবচয় বৈষয়িক বিবরণীতে গিয়ে তার থেকে বাদ দেব। বৈষয়িক বিবরণীতে সংশ্লিষ্ট সম্পদ থেকে আমরা কি করব? অবচয়টাকে বাদ দিয়ে দেব। ধর আসবাবপত্রের অবচয়, তাহলে আসবাবপত্রের অবচয় আমরা কি করব? লাভ লোকসান হিসাবে ব্যয়ের দিকে রাখবো, আর বৈষয়িক বিবৃতিতে আসবাবপত্র থেকে কি করব? অবচয়টা বাদ দিয়ে দেব। আচ্ছা, যদি কুড়িন ধার্য করতে বলে, তো কুড়িনটা কি আমাদের জন্য ব্যয়, সো আমরা এটা লাভ লোকসান হিসাবে ব্যয়ের সাইডে রাখবো, আর বৈশ্বিক বিবরণীতে আমরা দেনাদার থেকে কি করব? কুড়িনটা বাদ দিব, কারণ কুড়িনের কারণে দেনাদার কমে যায়। তাহলে কুড়িন লাভ লোকসান হিসাবে ব্যয়ের দিকে যাচ্ছে, আর বৈষয়িক বিবৃতির দেনাদার থেকে মাইনাস হয়ে যাচ্ছে। সেম কুড়িন যা হবে, নতুন কুড়িন সঞ্চিতি কি হবে? কুড়িন সঞ্চিতি তাই হবে, ব্যয়ের দিকে যাবে লাভ লোকসান হিসাবে, আর বৈশ্বিক বিবরণীতে দেনাদার থেকে বাদ যাবে। তাহলে কুড়িন আর হলো কুড়িন সঞ্চিতি, দুটোটার কাজ কি? সেম, লাভ লোকসান হিসাবে ব্যয়ের দিকে যাবে, আর বৈশ্বিক বিবৃতিতে দেনাদার থেকে বাদ যাবে। আচ্ছা, উত্তোলন, এটা নগদ উত্তোলনও হইতে পারে, এটা পণ্য উত্তোলনও হইতে পারে। তো উত্তোলন যদি আমরা করি, তাহলে এটা লাভ লোকসান হিসেবে আয়ের দিকে যাবে। কোন দিকে যাবে? আয়ের দিকে। যে আমরা ফার্স্টেই কিন্তু আলোচনা করছিলাম, হ্যাঁ, উত্তোলনটা লাভ লোকসান হিসেবে আয়ের সাইডে যাবে। আর কি হবে? বৈশ্বিক বিবরণীতে মূলধন থেকে বাদ যাবে। ওকে স্যার?
তাহলে এই যে এখানে আমি যে লিস্টটা দিলাম এখানে কয়টা 10টা সমন্বয়, এগুলো মোস্ট কমন 10টা সমন্বয়, এর বাইরে আর তুমি দেখো সার্চ করে পাবা না। হ্যাঁ এরপরে কি থাকে জানো, ওই কুড়িন ধরো, কুড়িন সঞ্চিতি ধরো, কুড়িন বাট্টা সঞ্চিতি ধরো, ওই একই কাজ হবে। কুড়িন বাট্টা সঞ্চিতিও কি হবে, লাভ লোকসানের ব্যয়ের দিকে যাবে, দেনাদার থেকে বাজে। পাওনাদার বাট্টা সঞ্চিতি ধরো, স্যার দেনাদার বাট্টা সঞ্চিতি যা, পাওনাদার বাট্টা সঞ্চিতি কি তার উল্টা, তাহলে এটা এটা কোথায় যাবে, আয়ের সাইডে যাবে। আর কি হবে, বৈষয়িক বিবরণীর পাওনাদার থেকে বাদ যাবে পাওনাদার বাট্টা সঞ্চিতিটা। ওকে আচ্ছা স্যার, তাহলে এই হলো আমাদের এই অধ্যায়ের ম্যাথ করার জন্য নেসেসারি ইনফরমেশন। হ্যাঁ আমি জানি মানে অনেক বোরিং, হ্যাঁ অনেক ইরিটেটিং, কিন্তু তোমরা যদি এই কথাগুলো মাথায় রাখো তাহলে যখন আমরা ম্যাথ করব তোমার কাছে ম্যাথগুলোকে অনেক ইজি মনে হবে এবং তুমি পারফেক্টলি ম্যাথগুলো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে স্যার, আজকের ক্লাস এই পর্যন্ত।